আমন্ত্রণ ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। দর্শক, আপনারা জানেন চ্যানেল 24-এর সাপ্তাহিক আয়োজনে আমরা সমসাময়িক নানা বিষয়ে বিশ্লেষণ করার চেষ্টা করি। আজ আমরা আলোচনা করতে চাই, আপনারা নিশ্চয়ই জানেন হঠাৎ করে সারা দেশে শিশু নিপীড়ন, ধর্ষণ বা দর্শন চেষ্টা এই ধরনের ঘটনার খবর বেড়ে গেছে সারা দেশে, এবং সাম্প্রতিক ঢাকা চট্টগ্রামে এরকম বেশ কয়েকটি ঘটনা খুব আলোচিত হচ্ছে। সার্বিক বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন আইনজীবী, মানবাধিকার কর্মী অ্যাডভোকেট ফাহমিদা আক্তার এবং ইপসার হেড অফ অ্যাডভোকেসি মোহাম্মদ আলী শাহিন। দুজনকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আপনাদের একটা ছোট্ট একটা তথ্য দিয়ে আমরা পরিসংখ্যান দিয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে আমরা, সেটা হচ্ছে যে আমরা আজ একটা প্রতিবেদন করেছি, সেখানে বলা হচ্ছিল যে 8 বছরে শুধু চট্টগ্রামের মেডিকেলের যে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, সেখানে প্রায় 469 শিশু ভর্তি হয়েছে এই ধরনের ঘটনার শিকার হয়ে। তার মধ্যে 12 বছরের নিচের বয়স হচ্ছে 422 জনের। এবং এই যে পরিসংখ্যান, এটা তো শুধুমাত্র মেডিকেল কেন্দ্রিক। আমরা যদি আগে ফাহমিদা আক্তার আপনাকে দিয়েই শুরু করি, এই যে সাম্প্রতিক ঘটনাগুলো আপনি দেখছিলেন, হঠাৎ করে আসলে কেন এই ধরনের ঘটনাগুলো সামনে আসছে? এটা কি আসলে হঠাৎ করে বেড়ে গেছে, না আসলে আগেও হতো, নানা কারণে হয়তো সামনে আসছে? ধন্যবাদ আপনাকে। ধর্ষণের ঘটনা আগেও ঘটতো। এখন মিডিয়ার আসলে অনেক বেশি, মিডিয়াতে অনেক কিছু চলে আসে যেগুলা আমরা আগে একটু কম দেখতাম। মিডিয়ার এক্সেসটা মানুষের কাছে অনেক বেশি হয়েছে, এটাও একটা বিষয়। তবে এটাও সত্যি যে অপরাধ প্রবণতা যেভাবে বেড়েছে এবং অপরাধের যে সহিংসতাটা, নিষ্ঠুরতা, নৃশংসতাটা কিন্তু বেড়েছে, এবং এর পেছনে অনেকগুলো কারণ আছে। আমাদের দেশে আসলে আমরা আজকে নতুন না, রেপ কেসটা অনেক দিন ধরে হচ্ছে, এবং আমরা বর্তমানে যে আইন দ্বারা ধর্ষণ এবং ধর্ষণ পরবর্তী হত্যাকাণ্ডের বিচার হয়, সেই আইনটাও কিন্তু 2000 সালে করা। এর আগেও ছিল, এবং বর্তমানে আবার অ্যামেন্ডমেন্টও হয়েছে। তো দিন দিন আসলে আমি বলবো শুধু ধর্ষণ হচ্ছে একটি অপরাধ। আমাদের দেশে সার্বিকভাবে অপরাধ প্রবণতা দিন দিন বৃদ্ধি পেয়েছে। আমাদের আসলে এই জায়গাটা কিন্তু আমাদের আসলে অ্যাড্রেস করা খুব জরুরি হয়ে পড়েছে এই মুহূর্তে। আমরা যদি একটু মোহাম্মদ আলী শাহিন আপনার কাছে যাই, এই যে ঘটনাগুলো ঘটছে, আমরা দেখলাম শিশুরাই লক্ষ্য, মানে শিশুরাই সবচেয়ে বেশি এই জায়গায় সহিংসতা বলি আমরা, যে নৃশংসতা বলি, এটা শিকার হচ্ছে। শিশুরাই কেন বেশি লক্ষ্য হচ্ছে? দেখুন, আমরা এখন এমন একটা সমাজে বসবাস করছি, আমরা পুরোপুরি ডিজিটালও হতে পারি নাই, আবার ডিজিটালের কাছাকাছিও যেতে পারি নাই। তো ডিজিটালে যেতে পারি না এই কারণে আমরা আসলে ডিজিটাল ইউজ করার জন্য, ইন্টারনেট ইউজ করার জন্য যে সকল অ্যাপসগুলো আছে, প্রোগ্রামগুলো আছে, নানা রকমের আপনার ব্রাউজিং করে আমরা নানা রকম ওয়েবসাইটে যাচ্ছি। তো এগুলোর আপনার যে কীভাবে আমরা ব্যবহারটা করব, এই নৈতিক শিক্ষাটা আমাদেরকে কিন্তু কোথাও দেওয়া হয়নি। যে কারণে আপনার একটা কি বলবো, গ্রাম পর্যায়ে বা মফস্বলে বা শহরেও যারা আপনার এই বিষয়টা সম্পর্কে যথাযথ শিক্ষা পায়নি, তাদের মধ্যে এগুলো দেখে তাদের মধ্যে বিকৃতিটা বাড়ছে। তারা কি দেখবে কি দেখবে না, এটা সম্পর্কে তাদেরকে গাইড করা হচ্ছে না। আর অবক্ষয় জিনিসটা এমন, এটি আপনার দিন দিন কিন্তু এটার অবনতির দিকেই যায় যদি আপনি সঠিকভাবে এটিকে অ্যাড্রেস না করেন। আমাদের কিন্তু কখনো আপনার কোনো একটা সরকারের আমলে এই বিষয়টাকে কিন্তু আমরা অ্যাড্রেস করে নেই। আমরা বড় বড় ব্রিজ বানাই, হাজার কোটি লক্ষ টাকার বাজেট করি, বড় বড় স্থাপনা করি, মেট্রো রেল করি, কিন্তু আমরা আমাদের নারী এবং শিশু এই নৈতিকতা শিক্ষানোর জন্য আমরা কি বাজেট রেখেছি, আমরা কি পরিকল্পনা করেছি, কি মাস্টার প্ল্যান করেছি। আমরা যে নগর উন্নয়নের জন্য বিশাল নগর পরিকল্পনা করি, কিন্তু আমরা সেই নগর পরিকল্পনায় শিশু বান্ধব, শিশুরা কিভাবে বেঁচে থাকবে, নারী কিভাবে সুস্থ থাকবে, নিরাপদ থাকবে, সেটা কি আমরা ভাবি? আমরা তো সেটা ভাবি না বলেই এটার অবক্ষয়টা দিন দিন বাড়বে, এবং এরকমের বিভৎস ঘটনা আপনার ঘটতেই থাকবে। এমন এই ঘটনাটা যেটা ঘটেছে গত 2-3 দিন আগে, এটা যে একটা ঘটেছে তা না, এর আগেও কিন্তু আরও বিভৎস ঘটনা ঘটেছে। আপনি দেখেন যে সীতাকুণ্ডের মধ্যে একটা বাচ্চা পাহাড়ের মধ্যে নিয়ে গিয়ে, ফুসলিয়ে নিয়ে গিয়ে তাকে নির্যাতন করা হলো এবং তাকে গলা কেটে তাকে ফেলে রাখা হলো। সে ধর্ষক মনে করেছে সে মরে গেছে, কিন্তু বাচ্চা কোনোভাবে সে পাহাড় থেকে নেমে কাঠুরেরা তাকে দেখে মেডিকেলে নিয়ে এসছে। তো এরকম ঘটনা অহরহ আপনার। এগুলো শুধুমাত্র আপনার কি বলবো, রাষ্ট্র কাঠামো, আমাদের সমাজ কাঠামোটা এমন না,
এই কাঠামোটা যদি আমরা ঠিকমতো সংস্কারের জায়গায় না যাই, এটাকে যদি অ্যাড্রেস না করা হয়, তাহলে কিন্তু আপনার ওই সমস্যাটা থেকেই যাবে। এবং এই ক্ষেত্রে এই যে আমি যে পরিসংখ্যানটা বললাম, সেখানে একটা পরিসংখ্যান আছে যে যেই শিশুগুলো নিপীড়ন বা নির্যাতনের শিকার হয়েছে তার 80% বাবা মাই কিন্তু কর্মজীবী। তাহলে এটা কি ইন্ডিকেট করে? মা বাবা কর্মজীবী হওয়া সত্ত্বেও আপনার এরকম ঘটনা ঘটছে, ঠিক আছে, কিন্তু মা বাবা কর্মজীবী না হওয়া সত্ত্বেও তো ঘটনা ঘটছে, দুটোই ঘটনা ঘটছে এবং আশেপাশের পরিবেশে ঘটছে। মা কিন্তু এই যে আপনার রামিসার মা কিন্তু বাসায় ছিল। আপনি চিন্তা করেন, রামিসার মা বাইরে তার গলার আওয়াজ শুনছে, সে মা চিৎকার করছে, বাচ্চা চিৎকার করছে, কিন্তু ওই দরজার ওই পারে তার বাচ্চাকে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে। মা এদিকে কান্নায় কান্নায় লুটিয়ে পড়ছে এবং ধর্ষকের স্ত্রী তাকে পালাবার জন্য সহযোগিতা করছে। আপনি একবার চিত্রটি চিন্তা করুন, এটি কেমন বীভৎস, কেমন ভয়ঙ্কর, কেমন চূড়ান্ত অবক্ষয়ের দিকে আমরা চলে যাচ্ছি। তো এটা তো আপনার মা কিন্তু ছিল, মা থাকা অবস্থায়ও মানে কোনো একটা আত্মীয়র বাসায় যাচ্ছে, বাবার বন্ধুর কাছে যাচ্ছে, অমুকের কাছে যাচ্ছে, না কিন্তু আত্মীয় স্বজন পরিচিত মানুষের মাধ্যমে কিন্তু বাচ্চারা অ্যাবিউজ বেশি হচ্ছে। আপনার কাছে ফিরবো, আমি একটু ফাহমিদা আক্তার আপনার কাছে যাই। এই যে পরিসংখ্যান, তার মধ্যে একটা পরিসংখ্যান হচ্ছে 80% শিশুই কিন্তু এই যে নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে কিন্তু প্রতিবেশীদের দ্বারা। এইটা আসলে পরিবেশ পরিস্থিতি, এটা যদি একটু মানে আপনার কাছে ব্যাখ্যাটা শুনতে চাই। আচ্ছা, আমাদের আপনি আমাকে প্রথমে যে প্রশ্নটা করেছিলেন, আমাদের আসলে এই যে রেপের বিষয়টা, আমাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষের ধারণা হচ্ছে এটা হচ্ছে সেক্সুয়াল ডিমান্ড, সেক্সুয়াল ভায়োলেন্স। আসলে রেপ যারা করে, যারা ধর্ষণকারী, তারা তারা কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, তাদের যে সাইকোলজিক্যাল বিষয়গুলো, এটা আসলে বিষয়। কারণ আমি মনে করি রেপ তো আসলে মস্তিষ্কে তৈরি, এটা কোনো সেক্সুয়াল বিষয় না। কারণ হচ্ছে, আর শিশু, যাদের মধ্যে যৌন আবেদনের কিছুই নেই, যাদের পোশাক আশাক কোথাও কোনোই ইমপ্যাক্ট ফেলে না, সেক্ষেত্রে কেন রেপ হবে? আর আপনি আসলে যে ওসিসির যে রিপোর্ট ইয়েটা দিয়েছেন, আমি যেহেতু ইপিজেড এরিয়াতে থাকি, আমি দেখি যে মা বাবা দুইজনেই যখন জব করে, তারা বাচ্চাগুলোকে কোথায় রেখে যায়? তারা বাচ্চাগুলোকে যেখানে রেখে যায়, সেই পরিবারে বাচ্চাটা নিরাপদ কিনা, বা যারা বাচ্চাটাকে প্রতিপালন করছে তারা বাচ্চাটাকে সেই সেফটি সিকিউরিটি দিবে কিনা। আর আমাদের দেশে শিশু ধর্ষণের পরিমাণের জন্য আমি বলবো, যেহেতু শিশু, তারা তো সাইকোলজিক্যালি ততটা বেশি বুঝে না, যে তাদের বুদ্ধি নাই, কৌশলও করতে পারে না। একটা বড় মানুষ তাকে কিভাবে অ্যাবিউজ করবে সে কিন্তু এটা বুঝেও না। এবং আমাদের দেশে যেটা হয়, আসলে আমরা এখন রামিসার বিষয়টা আলোচিত, 2 মাস 3 মাস পর আমরা রামিসার বিষয়টা ভুলে যাব। আসিয়ার বিষয়টা যখন আলোচিত হয়েছিল, ততটুকুই আলোচনা, যতক্ষণ পর্যন্ত আসামিকে ধরা হচ্ছে বা তার টেস্ট হচ্ছে ততটুকু, কিন্তু বিচার প্রক্রিয়াটা, তারপর বিচারের পরে যে সাজাটা হয়, সেই বিষয়টা কিন্তু আসে না। এবং আমি বলবো যে এই যে বাচ্চাদের টেক কেয়ারের বিষয়ে, বাচ্চারা কোন বিশেষ করে মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে আমি বলবো যে ব্যাড টাচ গুড টাচ এগুলো কি স্কুলে হয় কিনা। আর সার্বিকভাবে আমাদের দেশে হতাশাজনক অনেকগুলো বিষয় ঘটেছে, মানুষ ট্রমাটাইজড অনেকগুলো বিষয় অর্থনৈতিক কারণে। আজকে মা বাবা দুইজনেই চাকরি করছেন, বাচ্চাটাকে কোথায় রেখে যাচ্ছেন তারা খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করছেন না। তাদের মনে হচ্ছে আমরা দুইজনে ইনকাম করলে আমাদের অর্থনৈতিক অবস্থাটার পরিবর্তন হবে। কিন্তু বাচ্চাটা রেপ হয় এবং বাচ্চাটা যদি প্রকাশও না করে, সেই ট্রমাটা যে সে সারা জীবন বহন করবে, এই নলেজটাকে আমরা কখনো এই কর্মজীবী মা বাবার মধ্যে কি শেয়ার করতে পেরেছি কিনা। কারণ আমি দেখেছি ইপিজেড এরিয়াগুলোতে অনেক মা বাবা চাকরি করছে, বাট বাচ্চাগুলো কার কাছে রেখে যাচ্ছে? এখন আমাদের যেহেতু ইনকামিং সোর্স তাদের জন্য কি আসলে আমরা চিন্তা করছি কিনা, সরকারিভাবে বেসরকারিভাবে ডে কেয়ার আছে কিনা। এবং মা বাবারও সচেতনতার যেমন বিষয় আছে, যেই প্রতিবেশীদের কাছে রেখে যাচ্ছি তাদেরও একটা মানসিক, আসলে আমার মনে হয় কি নৈতিক অবক্ষয় তো আমরা বলছি, বাট নৈতিক অবক্ষয়ের পিছনে অনেকগুলো বিষয় কাজ করে। আমরা সেই বিষয়গুলো কি কেউ কোথাও গবেষণা করছি কিনা? এই যে প্রবণতা বেড়ে যাচ্ছে, রেপের বেড়ে যাচ্ছে, আমরা এই কয়েকদিন খুব আলোচনা করি। পাবলিক দাবি করছে জনসমক্ষে সাজা দেন, পাবলিক দাবি করছে তার বিচারের কি দরকার, আসামি পক্ষে কোনো লয়ার দেওয়া যাবে না, এগুলো পাবলিকের কথা। কিন্তু একটা বিচার তো হচ্ছে। আমি লয়ার হিসেবে বলবো, যেহেতু এই সাইডে আছে, আমরা দেখছি যে প্রতিদিন বিচার হচ্ছে এবং যে আসামিগুলো রেপের ধর্ষণকারী যারা অ্যারেস্ট হচ্ছেন, তারা কিন্তু সহজে জামিন পাচ্ছেন না।
তাদের কিন্তু এখানে বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, কিন্তু মানুষের ধারণা হচ্ছে যে আসলে বিচার হচ্ছে না। বিচার হচ্ছে, কিন্তু যা বিচার হয় সেই জিনিসটা কিন্তু মিডিয়াতে আসে না। আমরা শুরুতেই হইচই করি সব বিষয়ে, কিন্তু শেষে পরিণতিটা কি হচ্ছে আমরা, আমার কাছে মনে হয় এই জিনিসটা, আমি মিডিয়ায় যেহেতু আপনারা আছেন, যে বিচার, যেই সফল মামলাগুলো যেগুলো সাজা হয়েছে সেগুলোর বিচার প্রক্রিয়াটা এবং সাজা পর্যন্ত বিষয়গুলো আসলে প্রচারে আসা উচিত, মানে follow করা ফলো সবসময়। করা উচিত আমার মনে হয়। আর আমার কাছে মনে হচ্ছে নৈতিক অবক্ষয়ের যে জায়গাটা, সেই পয়েন্টগুলো অ্যাড্রেস করা খুব জরুরি। মানে একটা বিষয় দিয়ে আপনি বিচারহীনতা শুধু সাজা দিবেন, আপনি 10টা ফাঁসি দিলেন, এখন তো মৃত্যুদণ্ড, এখন মৃত্যুদণ্ড, যাবজ্জীবন, ক্যাপিটাল পানিশমেন্ট, এগুলো এমন না যে আপিল টাপিল করে ওনারা ইয়ে হচ্ছে, আসলে খুব বেশি হচ্ছে না। আমরা সেই শেষ পর্যন্ত এন্ডিং কি আমরা আসলে জানি না। তাহলে কেন কমছে না? কারণ অনেকগুলো উইং কাজ করছে। আমরা আসলে সার্বিকভাবে, আমরা জাতীয়ভাবে অনেক ট্রমাটাইজড একটা জাতি। ট্রমাটাইজড না হলে আমরা আসলে যে কোনো সময় যে কোনো বিষয় নিয়ে আমরা এত ভায়োলেন্স, বা আমরা খুব বেশি উত্তেজিত হয়ে যাচ্ছি, খুব বেশি রিয়েক্ট করছি, আমার কার জায়গা থেকে কি করব এটাও আমরা আসলে চিন্তা করছি না। আমি আসলে এটা নিয়ে খুবই অরিট, যে আসলে পাবলিকের যে সাইকোলজি, এটা আসলে আমাদের কিভাবে অ্যাড্রেস করা যায়। নিশ্চয়ই মোহাম্মদ আলী শাহীন উনি অনেকগুলো বিষয় নিয়ে বলছিলেন, যেমন ডে কেয়ারের কথা উঠে এসছে, তারপর হচ্ছে নৈতিকতার বিষয়গুলো এসছে। আপনি যদি আর কিছু যোগ করতে চান। না, আমি আপনার সাথে একমত, বাট একটা বিষয় কি, মানে আপনার রিসেন্টলি একটু আমি আপনার ইনফরমেশনের জন্য বলি, সুপ্রিম কোর্ট এবং ব্র্যাকের একটি আপনার রিসার্চ হয়েছে। ওই রিসার্চের মধ্যে বলছে যে নারী এবং শিশু নির্যাতন মামলায় আপনার শাস্তির হার মাত্র 3%, আর 70% আপনার বেকসুর খালাস। তো এখন কথা হচ্ছে আপনার এতগুলো মামলা যে হচ্ছে, তার মানে আমাদের যে কোনো কারণে বিচারিক প্রক্রিয়ায় নানা রকমের দীর্ঘসূত্রতা, অথবা আপনার বিচারিক প্রক্রিয়ার জটিলতা, অথবা আমাদের যে সকল সংস্থায় সেই আসামি গ্রেপ্তার হওয়া থেকে শুরু করে এবং তার আপনার শেষ বিচার নিষ্পত্তি হওয়া পর্যন্ত যতগুলো সংস্থা এখানে ইনভলভ আছে, আপনারা একটু করে বলার চেষ্টা করেছেন, তো ইনভলভ আছে, ওনাদের মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণ সমন্বয়হীনতা রয়েছে, এবং দিস ইজ ওয়ান অফ দ্য বিগ রিজন। আপনি দেখেন, আমরা যখন নগরের নানা রকমের বর্জ্য ব্যবস্থাপনার কথা বলি, আপনি নিশ্চয়ই জানেন, আপনি অনেক সিনিয়র সাংবাদিক, দেখবেন ওয়াসা দায়ী করে সিডিএকে, সিডিএ দায়ী করে সিটি কর্পোরেশনকে। এটা হচ্ছে কেন? ওই যে তাদের মধ্যে সমন্বয়হীনতা। সেম থিং এখানেই হচ্ছে। আপনার এখানে যত তদন্ত সংস্থা, মানে দায়ের একটা সংস্কৃতি গড়ে উঠেছে। তদন্ত সংস্থা, পুলিশ, ফরেনসিক ডিপার্টমেন্ট, সাক্ষ্য, সব কিছু মিলিয়ে একটার সাথে একটার কিন্তু আপনার কোঅর্ডিনেশনটা নাই। তো আমি আজকেও আমাদের যে আপনার প্রোগ্রাম হচ্ছিল, আমি ওখানে অনিয়ারে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই দাবিটাই রেখেছি যে, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যথেষ্ট আন্তরিক, স্বরাষ্ট্রমন্ত্রী যেই কথাটা বলেছেন, আইনমন্ত্রী যে কথাটা বলেছেন, সবগুলি ইতিবাচক, এবং একটু আগে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে উনি 1 মাসের মধ্যে এই বিচার কার্যকর করবেন, খুবই পজিটিভ এবং খুবই ইতিবাচক। কিন্তু আজকের এই ইস্যুটা খুব সংবেদনশীল, এটি জনমনে প্রভাব ফেলেছে, কিন্তু এছাড়া মিডিয়াতে আসে না এরকম আরো হাজারো ঘটনা আছে। আমি সিস্টেমটা ডেভেলপ করব, আমি একটা ইভেন্ট নিয়ে কেন থাকবো, আমি একটা ইভেন্টে কেন থাকবো? তো এখন যেটা হচ্ছে, হয়তো আপনার রামিসার যে ধর্ষক, যে আপনার হত্যাকারী, তার বিচার হবে, কিন্তু আমরা আশা করব এটা যেন একটা স্ট্রং রেফারেন্স হয়ে থাকে অন্য ফার্দার সবগুলো কেসের জন্য, এবং মানুষের মধ্যে যেন একটা সচেতনতা কাজ করে যে বিচার পাওয়া যায়। বিচারের জন্য আমরা যার কাছে যাব, আদালতের কাছে, রাষ্ট্রের কাছে, বিচার আমরা পাবো। কিন্তু এখন মানুষের মধ্যে যেটা হয়ে গেছে, বিচারহীনতারই আমাদের মধ্যে এস্টাবলিশ হয়ে গেছে। আপনার জিয়া আহসান নামে এক ব্যক্তি, উনি ফিলোসোফার, উনি বলেছেন যে প্রথম অপরাধের জন্য শাস্তি না পাওয়ার ফলে অপরাধী দ্বিতীয় অপরাধটা সংগঠন করে। বিষয়টা ওইটাই। আপনার সঙ্গে আরো কথা বলবো, এবং এই যে বিচারিক দীর্ঘসূত্রিতা, এটা নিয়ে আমি ফাহমিদা আক্তারের আরো বক্তব্য শুনবো। দর্শক, আমরা আলোচনা করছিলাম শিশুরা কেন সহিংসতার শিকার। এ বিষয়ে আমাদের সঙ্গে আলোচনার জন্য দুজন অতিথি স্টুডিওতে রয়েছেন। আমি শুরুতে যেতে চাই অ্যাডভোকেট ফাহমিদা আক্তার, যেটা বলছিলেন যে মোহাম্মদ আলী শাহীন, এই যে বিচারের যে দীর্ঘসূত্রতা, সেই জায়গায় নানা জটিলতা, আপনি একজন লয়ার হিসেবে এই বিষয়টার আসলে কিভাবে ব্যাখ্যা করবেন, বা কোন জায়গায় আসলে সমস্যা? ধন্যবাদ। এই প্রশ্নটা আসলে খুব দরকার এই মুহূর্তে, কারণ যেভাবে পাবলিক আসলে ফেসবুক বা মিডিয়াতে যেভাবে পাবলিক বিচার নিয়ে কথা বলছেন,
আমি প্রথমে আইনজীবী হিসেবে বলবো আমাদের দেশে মিডিয়া ট্রায়ালটা আসলে একটু কন্ট্রোল করা উচিত, কারণ টেকনিক্যাল বিষয়, ইঞ্জিনিয়ার কাজ ইঞ্জিনিয়ার করবে, ডাক্তারের কাজ ডাক্তার করবে, আইনজীবীর কাজ আইনজীবী করবেন, বিচারকের কাজ বিচারক করবেন। আমরা বাংলাদেশের অনেক সমস্যার মধ্যে বিচার বিভাগের সমস্যা আছে, এটা আমি স্বীকার করতে কোনো অসুবিধা নেই, এবং দীর্ঘসূত্রিতা এটাও আমাকে স্বীকার করতে হবে। বাট আমাদের দেশের মানুষ যেরকম এখন রামিসার বিষয়টা আমি বলি, এখন আমরা কয়েকদিন আসলে খুব বেশি উত্তেজিত, আমরা অস্থিরতার মধ্যে হতাশাজনকভাবে অনেক কথা বলছি যে আসামির শাস্তি হোক, আসামিকে কেন জনসম্মুখে শাস্তি দিচ্ছে না, বা ইয়ার করার কি দরকার, আসামির পক্ষে লয়ার দেওয়ার কি দরকার, এরকম অনেক কিছু আছে। বাট আমি বলবো বিচার যে একেবারে হচ্ছে না তা না, প্রসিডিউরাল একটু দীর্ঘসূত্রিতা থাকতে পারে, বাট বিচার এই বিষয়টা খুব সেন্সিটিভ একটা বিষয়, এবং আমাদের আইনেও কিন্তু সেন্সিটিভ বিষয়গুলো অ্যাড্রেস করেই 2000 আপনারা সবাই জানেন 20 সালে এটাকে মৃত্যুদণ্ড মানে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হয়েছে। আচ্ছা, কোন জায়গাগুলোতে আমরা আসলে বিচার প্রক্রিয়ার মধ্যে সমস্যা হয় আমি এই বিষয়গুলো একটু বলি। সেটা হচ্ছে এটাতে আসলে এটা যেহেতু থানা মামলা হয়, থানা মামলাটা নেওয়ার পরে আলামত সংগ্রহ, একটা তদন্ত রিপোর্ট আসতে হবে, তারপরে এটা যখন বিচার পর্যায়ে শুরু হবে চার্জ গঠন হবে আসামির বিরুদ্ধে, চার্জ গঠন হওয়ার পরে সাক্ষী আসবে, সাক্ষী আনতে হবে, এখানে সাক্ষী পুলিশ সাক্ষী আছে, তারপরে ডাক্তার সাক্ষী আছে, এক্সপার্ট, বাদীপক্ষ। এখন এই সাক্ষ্য প্রমাণের সাক্ষীর ক্ষেত্রে দেখা যায় কি একে তো সমনগুলো অনেক ডিলে হয়, প্রসেসটা সার্ভ করতে একটু ইয়ে হয় বাংলাদেশে ম্যানুয়ালি, এগুলো কিন্তু ডিজিটাল না। তারপর অনেক সময় হয় কি সাক্ষী আসলেও যেটা এই বিষয়টা পুরো প্রক্রিয়াটা করে বাদীপক্ষে পাবলিক প্রসিকিউটর, এটা রাষ্ট্রবাদী মামলা যেটা আমরা বলি, এখানে রাষ্ট্র বনাম আসামি। তো এখন দেখা যায় কি সাক্ষীরা অনেক সময় আসে না, অনেক সময় সাক্ষীরা আসলেও অনেক সময় ফেরত দেওয়া হয়, আবার অনেক সময় একটা বিষয় আমরা কিন্তু জানি না, আমরা যারা আদালতের মধ্যে আছে আমরাই শুধু এই জিনিসটা হয়তো বুঝতে পারি, সেটা হচ্ছে আমাদের দেশে রেপ কেসের ক্ষেত্রে এবং মেয়েদের বয়স যত আর্লি হয় এইসব রেপ কেসের ক্ষেত্রে আমরা দেখি কি বাদীপক্ষ আসামি পক্ষের সাথে আপোষ করে ফেলে আদালতের বাইরে। তারা ভাবে যে আমার মেয়ে রেপ হয়েছে, এটা তো আমি বিনিময়ে কিছু পাবো না, তার চেয়ে বরং ভবিষ্যতে আমার মেয়েটার জন্য আরও বেশি হবে, আমাদের সামাজিক প্রেক্ষাপটে আসলে পরিস্থিতি হয়তো ওরা বাধ্য হয় যে আমি তার চেয়ে বরং করে ফেলি। এবং আরও একটা বিষয় আমি স্ট্রংলি বলতে চাই, এটা যখনই যে সরকার থাকুক না কেন রাজনৈতিক দুর্বৃত্তায়ন, আসামি এই ধরনের ক্ষেত্রে অ্যারেস্ট হওয়ার পরে বা অ্যারেস্ট না হওয়ার আগে মামলায় তার নাম আসার সঙ্গে সে চেষ্টা করবে এলাকার সবচেয়ে প্রভাবশালী কে তাকে ইয়ে থেকে বের করতে পারবে, এবং জামিন নেওয়ার আগেই তারা জামিন নেওয়ার আগেই মানে রাজনৈতিকভাবে যারা ক্ষমতাশালী তাদের দ্বারস্থ হওয়া, এই জিনিসটা আসলে এটা তো আসলে আইনজীবীর কাজও না, এটা বিচারকের কাজও না, এটা কিন্তু আসলে আমাদের সমাজে আমরা যারা এই ফেসবুক ফাটাচ্ছি বা আমরা আন্দোলন করতেছি তা আমরা কতটুকু সচেতন, কারণ এই আন্দোলনগুলোতে রাজনৈতিক নেতারাও কিন্তু থাকেন, তাদেরও একটা দায়বদ্ধতা আছে। আমরা এই বিষয় আরো শুনবো আপনার কাছে। একটা বিষয় যোগ করি যে ন্যায় বিচার চাচ্ছি, ন্যায্যতা চাচ্ছি। ন্যায্যতার একটা বড় বিষয় হচ্ছে যে সাক্ষী প্রমাণ দিয়েই কিন্তু আমাকে মামলাটা প্রমাণ করতে হবে। দৃষ্টান্ত স্থাপন যদি করতে হয় আমাকে সাক্ষী প্রমাণ দিয়ে যদি আমরা প্রমাণ করতে পারি, যত দ্রুত সাক্ষী আসবে, তো আমরা বলি যে স্ট্রেংথ অফ কোর্ট হচ্ছে সাক্ষী। এই সাক্ষীকে যদি আমরা আনতে না পারি, এটার জন্য যদি সরকারিভাবে যদি ইয়ে করা হয় যে তাদেরকে ভাতা দেওয়া হয়, তাদেরকে নিরাপত্তা দেওয়া হয়, আমার মনে হয় এই জায়গাগুলোতে। এবং আমি শাহিন ভাইয়ের সাথে আরেকটা বিষয় বলবো, সমন্বয়হীনতা, এটা ঠিক, এই সমন্বয়টা আমাদেরকে করতে হবে। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো, একসময় বাংলাদেশে অ্যাসিড নিক্ষেপও এরকম ছিল যে খুব আলোড়িত বিষয় ছিল, কোনোভাবেই দমন করা যাচ্ছিল না, আইনের পর আইন হচ্ছিল। তো একসময় হলো কি, আমি নিজে কাজ করেছি, ডিসি, জেলা জাজ এবং সিভিল সার্জন, প্রতি মাসে একটা মিটিং হতো এখানে সারা বাংলাদেশে 64টা জেলায় এট এ টাইম, এবং মিডিয়াতেও এটাতে অনেক বেশি কাভারেজ দেওয়া হয়েছে, এবং একটা আইন করা হয়েছিল যে এই অ্যাসিডটা যারা কিনছে, কি কারণে কিনছে সেটারও একটা লিপিবদ্ধ করা হচ্ছে। এবং আমার কাছে মনে হয় যে আমার এক্সপিরিয়েন্স থেকে অ্যাসিড নিক্ষেপটা যেরকম সমন্বিতভাবে শুধুমাত্র বিচার দিয়ে, শুধুমাত্র সাজা দিয়ে, শুধুমাত্র অ্যারেস্ট করে বা প্রতিপক্ষকে ইয়ে করে সেটা না, আমার মনে হয় এটা একটা সমন্বিত ইয়ে দরকার।
নিশ্চয়ই আপনি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন, যেটি আমি মোহাম্মদ আলী শাহিনের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে উনি বলছিলেন যে শুধুমাত্র বিচার দিয়ে আসলে একটা অপরাধ দমন সম্ভব না। এই যে শিশুর প্রতি যে নিপীড়ন সহিংসতা হচ্ছে, এটি কি আসলেই বিচারের বা মামলা দিয়ে সাজা দিয়ে কি আসলে এটা সম্ভব, এটা দমন করা? না, একটা বিষয় কি, আপনার বিচার তো হতে হবে, একজন অপরাধীর বিচার হবে না, বিচার হতে হবে। বিচার হলে আপনার এটি জনমনে প্রভাব ফেলবে এবং এটির ফলে আপনার যারা অপরাধী তাদের মধ্যে একটি ভয় ভীতি কাজ করবে এবং তারা ধীরে ধীরে ওটা থেকে চলে আসবে। এর পাশাপাশি যে নৈতিক অবক্ষয়ের যে বিষয়টা, নৈতিকতাটা আমাদের সেই শুরু থেকেই শুরু করতে হবে। সেটা হচ্ছে আমাদের পাঠ্যপুস্তকে মোরালিটির যে বিষয়গুলা, এই বিষয়গুলো এবং ভ্যালুজের বিষয়গুলো আসতে হবে। আমাদের সময় আমাদের জেনারেশন কিছুটা মোরাল এডুকেশন আমরা পেয়েছি, কিন্তু এখনকার জেনারেশন সেটা পাচ্ছে না এবং তারা পাচ্ছে বরং উল্টোটা। এবং ইন্টারনেটের ফলে এত বেশি আপনার ইনসিকিউর এবং পর্নোগ্রাফি এগুলো এত বেশি আপনার অ্যাভেলেবেল হয়ে গেছে, এবং বাচ্চাদেরকে আপনি এখানে কন্ট্রোল করা কঠিন, কারণ বাচ্চাদের হাতে হাতে মোবাইল এবং ল্যাপটপ, কারণ স্কুলের এবং কলেজের প্রয়োজনেই তাদেরকে ডিভাইসগুলো দিতে হচ্ছে। তো এটি একটি বড় ব্যাপার। এই জায়গায় আমাদেরকে আপনার চলে আসতে হবে। আর কিছু কাঠামোগত পরিবর্তন আমাদেরকে করতে হবে। সেটা হচ্ছে যেমন পুলিশকে আমরা শুধু আপনার আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে কেন দেখব? পুলিশকে আমরা একটা সামাজিক সেবা প্রতিষ্ঠান হিসেবেও দেখতে পারি কিনা? পুলিশের মধ্যে এমন একটা ইউনিট বা সেল গঠন করা যায় কিনা যারা নারী এবং শিশু নির্যাতনের বিষয়টা স্পেসিফিকলি দেখবে, শুধু এই যে বিশেষায়িত, ওরাই শুধু আপনার এ ধরনের বিষয়গুলো তদন্ত করবে। কারণ দেখেন, যেই পুলিশটা ওই খুন করছে, সে দুর্নীতির জন্য দৌড়াচ্ছে, সেই পুলিশ আবার দৌড়াতে হচ্ছে এই কাজেও, এবং তদন্ত রিপোর্ট সে সময় দিতে পারছে না। আর তদন্ত রিপোর্ট না দেওয়ার পিছনে অনেকগুলো কন্ডিশন আসতো। তার সে পিএম রিপোর্ট পাচ্ছে না, পোস্টমর্টম রিপোর্ট পাচ্ছে না, সে ফরেনসিক রিপোর্ট পাচ্ছে না। সে বলছে যে এই ডিপার্টমেন্টগুলো আমাকে এগুলো দিচ্ছে না, আবার ওই ডিপার্টমেন্টগুলো বলছে যে উনি সময় মতো আমাদের কাছে আলামত আনে নেই। তো বিষয়গুলো আসলে মানে শুধুমাত্র বিচারিক প্রক্রিয়া অবশ্যই না, এখানে আপনার শিক্ষক, শিক্ষা ব্যবস্থা, আমাদের পরিবার, আমাদের সমাজ অবশ্যই, এবং রাষ্ট্রকে কিন্তু আপনার রিগোরাসলি একটা বড় ইফোর্ট নিতে হবে। এখানে সামাজিক সংগঠন সহ রাজনৈতিক সংগঠনগুলোকে কিন্তু অনেক বেশি করে এগিয়ে আসতে হবে। দুইটা অর্গানাইজেশনের, দুইটা ইনস্টিটিউশনের সমন্বয়ে আপনার এই জিনিসটা হতে পারে। বিচার বিভাগের আরেকটা বড় বিষয়, কিন্তু কিছুদিন আগে আইনমন্ত্রী নিজেই বলেছেন, বর্তমান আইনমন্ত্রী, যে আমাদের এই নারী এবং শিশু নির্যাতন মামলাগুলো ডিল করার ক্ষেত্রে দুটো বিষয় আমাদের জন্য বড় বিষয়। সেটা একটা হচ্ছে আমাদের সক্ষমতা, আর একটা হচ্ছে আমাদের প্রায়োরিটিস, অগ্রাধিকার ভিত্তিতে কোনটা আমরা করব। কারণ তার কাছে এত বেশি প্রায়োরিটি, সে এই বিষয়টাকে প্রায়োরিটি করতে পারতেছে না। আবার তার সক্ষমতার অভাব আছে, সে বাজেট ওরকম পাচ্ছে কিনা, বাজেট পেলেও তার পরিকল্পনাটা ঠিক ওভাবে আপনার নারী এবং শিশু বান্ধব হচ্ছে কিনা। সো এই বিষয়গুলো কিন্তু আপনার এগুলো কিন্তু একেবারে ওপেন, খোলা খাতার মতো। যখন আমরা এরকম কোনো ঘটনা ঘটে তখন আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলি, কিন্তু আমরা যখন বাজেট প্রণয়ন করি, পরিকল্পনা করি, বার্ষিকী স্ট্র্যাটেজি করি, কৌশল করি, তখন আমরা কিন্তু এগুলো মাথায় রাখি না। নিশ্চয়ই আমরা আসলে সময় থাকলে আপনাদের দুজনের কাছ থেকে আরো অনেকগুলো তথ্য হয়তো জানতে পারতাম। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। ভালো থাকুন সবাই।